Hello viewers, welcome to Effective Learning. So agriculture is an important topic under Indian economy যেটার উপরে আমি অলরেডি দুটো ভিডিও চ্যানেলেতে আপলোড করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো অবশ্যই ইকোনমি প্লেলিস্টের আন্ডারতে গিয়ে দেখে নিও, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কগুলো দিয়ে দেব এবং উপরের আই কার্ড বাটনেতেও অ্যাড করে দেব লিঙ্ক। আজকে সেম টপিকের উপরেই থার্ড পার্ট এবং এই টপিকটার উপরেতে শেষ পার্ট। তো চলো সময় নষ্ট না করে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। The central nodal agency for implementing the price support operations for commercial crops is বাণিজ্যিক ফসলের জন্য মূল্য সহায়তা কার্যক্রম বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নোডাল এজেন্সিটি হলো। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ NAFED। NAFED মিনস তোমরা তো নিশ্চয়ই জানো, ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, which is an apex organization of marketing cooperatives for agricultural produce in India. এর establishment প্রসঙ্গে মনে রাখবে, it was founded on the birthday of Mahatma Gandhi on 2nd of October 1958, right? To promote trade of agricultural produce and forest resources across the nation. NAFED এর হেডকোয়ার্টার প্রসঙ্গে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, নিউ দিল্লিতে অবস্থিত, পার্টিকুলারলি নিউ দিল্লির আশ্রম চকে। মোর স্পেসিফিক্যালি বলতে গেলে এই NAFED এটা হচ্ছে একটা নোডাল এজেন্সি টু ইমপ্লিমেন্ট প্রাইস স্টেবিলাইজেশন মেজার্স আন্ডার অপারেশন গ্রিনস, হুইচ এইমস টু ডাবল দ্য ফার্মার্স ইনকাম বাই 2022। চলো পরের প্রশ্ন দেখব। Which among the following states is the highest producer of soya bean in India? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি সয়াবিনের উৎপাদক? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মধ্যপ্রদেশ। সো মধ্যপ্রদেশ দ্য লিডিং প্রডিউসার অফ সয়াবিন ইন ইন্ডিয়া, ফলোড বাই, দ্যাট মিনস 2 নম্বরেতে আছে মহারাষ্ট্র এবং 3 নম্বরেতে আছে রাজস্থান। ওকে, ডাইরেক্ট প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ হুইট ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতে গমের সবচেয়ে বেশি উৎপাদক? দ্য অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, উত্তরপ্রদেশ। তাহলে ভারতীয় রাজ্যগুলির মধ্যে গম উৎপাদনে উত্তরপ্রদেশ দেখলে 1 নম্বরে আছে। গম উৎপাদনের দিক থেকে 2 নম্বরেতে আছে, মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আসে, যেটা উত্তরপ্রদেশ বাদে আর 4টে হয়তো স্টেট দিয়ে দিল, দিয়ে বললো যে এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি গম কোথায় উৎপাদিত হয়। তখন তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশনটা অ্যাটলিস্ট মনে রাখা উচিত। তো গম উৎপাদনে সেকেন্ড পজিশনেতে আছে মধ্যপ্রদেশ এবং থার্ড পজিশনেতে মনে রাখবে পাঞ্জাব আছে, রাইট? প্রসঙ্গক্রমে তোমরা রাইসের কথাটাও মনে রাখবে। রাইস উৎপাদনের দিক থেকে 1 নম্বরের পজিশনেতে আছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড পজিশনেতে ইন্ডিয়ান স্টেটের মধ্যে উত্তরপ্রদেশ আসছে এবং থার্ড পজিশনেতে রাইস উৎপাদনের দিক থেকে পাঞ্জাব। জোয়ার উৎপাদনের দিক থেকে 1 নম্বরেতে আছে মনে রাখবে মহারাষ্ট্র, 2 নম্বর পজিশনেতে আছে কর্ণাটকা এবং জোয়ার উৎপাদনে থার্ড পজিশনেতে তামিলনাড়ু। চলো আমি পরে আরও প্রসঙ্গক্রমে অন্যান্য ক্রপসের কথা বলে দেব ইন্ডিয়ান স্টেটের মধ্যে কে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আছে। আজকে পরের প্রশ্ন দেখব। দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড RIDF, which is used by the state governments to develop infrastructure in rural areas, is managed by which among the following? পল্লী অবকাঠামো উন্নয়ন তহবিল, দ্যাট ইজ RIDF, যা রাজ্য সরকার পল্লী অঞ্চলে অবকাঠামো উন্নয়নে ব্যবহার করে। নিচের কোনটি এটি পরিচালনা করে? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, NABARD। NABARD দ্যাট মিনস ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। It is an apex development finance institution fully owned by Government of India. NABARD এর ফরমেশন প্রসঙ্গে মনে রাখবে, it was founded on July 12, 1982
মেনলি ইয়ারটা মনে রাখবে 1982 12 জুলাই নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল। এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং প্রেজেন্ট চেয়ারম্যান আছেন গোবিন্দ রাজুলু চিন্তালা। চলো পরের প্রশ্ন দেখি। In the context of which of the following do you sometimes find the term amber box, blue box and green box in the news? নিচে কোনটির প্রসঙ্গে আপনি কখনো কখনো সংবাদের আম্বার বক্স, নীল বাক্স এবং সবুজ বাক্স শব্দগুলি খুঁজে পান? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, WTO affairs. So in WTO terminology, subsidies in general are identified by boxes, right, which are given the colors of traffic signals. Here the green, that means permitted, amber, that is slow down, that is be reduced, and red, that means forbidden. But in agriculture things are as usual more complicated. যদি এগ্রিকালচারের রেসপেক্টে এই আম্বার বক্সের কথা বলা হয়, দ্যাট মিন্স অল ডোমেস্টিক সাপোর্ট মেজার্স কনসিডার্ড টু ডিস্টর্ট প্রোডাকশন অ্যান্ড ট্রেড উইথ অবভিয়াসলি সাম এক্সেপশন ফল ইন্টু দিস আম্বার বক্স ক্যাটাগরি। যদি গ্রিন বক্সের কথা বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে, in order to qualify for the green box, a subsidy must not distort trade or at most cause minimal distortion. চলো আজকে পরের প্রশ্ন দেখি। ম্যাচ দ্য ফলোইং টোটাল ইনস্টিটিউশনাল ক্রেডিট টু এগ্রিকালচার। তো টোটাল ইনস্টিটিউশনাল ক্রেডিটটা কোন কোন ব্যাংকসের ক্ষেত্রে কত পার্সেন্ট সেটাই বলতে হবে। কি কি ব্যাংকসের কথা বলা রয়েছে? কমার্শিয়াল ব্যাংকস, আরআরবিজ এবং কোঅপারেটিভ ব্যাংকসের কথা বলা রয়েছে। তো কাকে কত পার্সেন্ট মেলে, সেক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট মিন্স কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 61%, আরআরবিজ এর ক্ষেত্রে 11% অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংকস 28%। আর তোমরা তো জানোই কমার্শিয়াল ব্যাংকস মিন্স a financial institution which performs the functions of accepting deposits from the general public and giving loans for investment with the aim of earning profit. যেমন এক্সাম্পল হিসাবে তোমরা বলতে পারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা এটসেট্রা। আর আরআরবিজ দ্যাট মিন্স রিজিওনাল রুরাল ব্যাংকস। এগুলো কি? These are Indian scheduled commercial banks operating at regional level in different state of India. আর এদের অপারেশন limited to the area as notified by Government of India covering one or more district in a state. RRBs এর অনেকগুলো ফাংশনস আছে, যেমন ধরো প্রোভাইডিং ব্যাংকিং ফেসিলিটিস টু রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াজ। সেকেন্ড ফাংশনালিটি হিসাবে মনে রাখতে পারো যে ক্যারিং আউট গভর্নমেন্ট অপারেশনস লাইক ডিসবার্সমেন্ট অফ ওয়েজেস অফ মানরেগা ওয়ার্কার্স, ডিস্ট্রিবিউশন অফ পেনশনস এটসেট্রা। এছাড়াও প্রোভাইডিং প্যারা ব্যাঙ্কিং ফেসিলিটিস লাইক লকার ফেসিলিটিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডস, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এটসেট্রা। এগুলো আরআরবি প্রোভাইড করে থাকে। আর কোঅপারেটিভ ব্যাঙ্কস তোমরা তো জানোই, it involves autonomous association of persons united voluntarily to meet their common economic, social and cultural needs through a jointly owned and democratically controlled enterprise. চলো এই সমস্ত ব্যাংক প্রসঙ্গে যদি অন্য কোনো প্রশ্নতে উল্লেখ থাকে তখন আরও ডিটেলসে আলোচনা করব। আজকে পরের প্রশ্ন দেখব, ম্যাচ দ্য ফলোয়িং। তো লিস্ট 1 এবং লিস্ট 2, লিস্ট 1এতে 5 ইয়ার্স প্ল্যান কিছু দেওয়া রয়েছে এবং লিস্ট 2এতে সেই সমস্ত 5 ইয়ার প্ল্যান্সে এমফ্যাসিসগুলো দেওয়া রয়েছে, কিসের উপর জোর দেওয়া হয়েছিল সেগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানেতে এগ্রিকালচার অ্যান্ড
কমিউনিটি ডেভেলপমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। বি উইল গো ফর 2, দ্যাট মিনস সেকেন্ড 5 ইয়ার প্ল্যানেতে হেভি ইন্ডাস্ট্রিজের উপরেতে জোর দেওয়া হয়েছিল। ফিফথ 5 ইয়ার প্ল্যানেতে রিমুভাল অফ পভার্টিকে গোল হিসাবে নেওয়া হয়েছিল এবং 9th 5 ইয়ার প্ল্যানেতে ফুড সিকিউরিটি অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্টকে এমফেসাইজ দেওয়া হয়েছিল। আর 5 ইয়ার প্ল্যানস থেকে সেরকম প্রশ্ন আসে না, কারণ এই কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে প্ল্যানিং কমিশন যেটা এস্টাবলিশ করা ছিল সেটাকে এখন তুলে নেওয়া হয়েছে, এখন নীতি আয়োগ তার পরিবর্তে এসেছে। বাট ডেটাবেস আপডেট না হওয়া পর্যন্ত প্রশ্ন আসতেই দেখা যাচ্ছে এখনো, সুতরাং তোমাদেরকে তার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো ইয়ারগুলো মনে রাখবি, ইয়ারগুলো ইম্পর্টেন্ট, কারণ ইয়ারের কনসেপ্ট থেকেও অনেকগুলো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা 1951 to 56 পর্যন্ত এর সময়কাল ছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান অবভিয়াসলি 1956 থেকে শুরু হবে 61 পর্যন্ত। ফিফথ 5 ইয়ার প্ল্যান প্রসঙ্গে মনে রাখবে 1974 to 79। নাইন্থ 5 ইয়ার প্ল্যানটা 1997 to 2002। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং গ্রিন রেভলিউশন? সবুজ বিপ্লব প্রসঙ্গে কোন বক্তব্য সঠিক? দেখো কি দেওয়া রয়েছে। 1 নম্বর স্টেটমেন্ট হিসেবে দেওয়া রয়েছে, দ্য এমফেসাইজ ইন দিস রেভলিউশন ইজ অন সাস্টেইনেবল এগ্রিকালচার বাই মিনস অফ অর্গ্যানিক অ্যান্ড গ্রিন এগ্রিকালচার। 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে, ডক্টর M.S. Swaminathan gave this concept। এবং থার্ড স্টেটমেন্ট রয়েছে, it includes the use of integrated pest management, nutrient supply and resource management। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, all of the above are correct। দেখো কনফিউজড হবে না, যদি ইন্ডিয়ার রেসপেক্টে বলে ফাদার অফ গ্রিন রেভলিউশন, তখন M.S. Swaminathan হয়ে যাবে তার অ্যান্সার। যেটা স্টেটমেন্ট 2 এতে রয়েছে M.S. Swaminathan, তার অ্যান্সার হয়ে যাবে ফাদার অফ গ্রিন রেভলিউশন উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। বাট এই যে গ্রিন রেভলিউশন টার্মটা ওয়াজ ফার্স্ট ইউজড বাই উইলিয়াম গড অ্যান্ড নরম্যান বরলক। আর ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনটা লঞ্চ হয়েছিল 1965-এতে, ইয়ারটা মনে রাখবে। আর যদি গ্রেট সাকসেসের দিকে দেখা হয়, দিস মুভমেন্ট দ্যাট ইজ গ্রিন রেভলিউশন ওয়াজ এ গ্রেট সাকসেস অ্যান্ড চেঞ্জড দ্য কান্ট্রিজ স্ট্যাটাস ফ্রম এ ফুড ডেফিসিয়েন্ট ইকোনমি টু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং এগ্রিকালচারাল নেশনস। ইট স্টার্টেড ইন 1967 and lasted still 1978। চলো পরের প্রশ্ন দেখি। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া? ভারতের খাদ্য কর্পোরেশন সম্পর্কিত কোন বক্তব্য সঠিক? তো কি কি স্টেটমেন্ট দেওয়া রয়েছে? 1 নম্বরেতে রয়েছে, দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI ওয়াজ এস্টাবলিশড ইন 1975। 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে, it was responsible for securing for the government a commanding position in the food grain trade। 3 নম্বর স্টেটমেন্ট রয়েছে, by 1979 the corporation was operating in all states as the sole agent of the central government in food grain procurement। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, that is 2 and 3। These two statements are correct because the Food Corporation of India, that is FCI, was established in 1965। তো 1 নম্বর স্টেটমেন্টেতে 1975 দেওয়া রয়েছে, সুতরাং এটা রং। বাকি দুটো স্টেটমেন্ট কারেক্ট। আর এটা এস্টাবলিশড হয়েছিল as the public sector marketing agency responsible for implementing government price policy through procurement and public distribution operations, and also responsible for securing for the government a
commanding position in the food grain trade এবং 3 নম্বর স্টেটমেন্টে দেওয়া রয়েছে যে by 1979 এই কর্পোরেশনটা অপারেটিং ইন অল স্টেট as the sole agent of the central government ফুড গ্রেন প্রকিউরমেন্টের ক্ষেত্রে। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কোন মিনিস্ট্রির আন্ডারেতে আসে। এটা মনে রাখবে, প্রথমত এটা হচ্ছে একটা স্ট্যাচুটরি বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এর আন্ডারে এফসিআই পড়ছে। 1965-এ যখন এর প্রতিষ্ঠা হয়েছিল তখন এর হেডকোয়ার্টার ছিল, দ্যাট মিনস ইনিশিয়াল হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় সেটা ছিল চেন্নাইতে, যেটা পরে মুভ করা হয়েছে নিউ দিল্লি। তাহলে বর্তমান এফসিআই হেডকোয়ার্টার নিউ দিল্লি, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখব। হোয়াট আর মিডিয়াম টার্ম লোনস? মাঝারি মেয়াদি ঋণ কি? স্টেটমেন্টগুলো রয়েছে, যেমন 1 নম্বরে রয়েছে দিজ আর প্রোভাইডেড ফর এ পিরিয়ড অফ লেস দ্যান 15 months টু মিট আউট এক্সপেন্সেস অফ রুটিন ফার্মিং অ্যান্ড ডোমেস্টিক কনজামশনস। 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে দিজ আর প্রোভাইডেড ফর এ পিরিয়ড অফ 15 months টু 5 years টু পারচেজ এগ্রিকালচারাল ইকুইপমেন্টস, অ্যানিমালস অ্যান্ড ফর ল্যান্ড ইমপ্রুভমেন্টস। এবং 3rd স্টেটমেন্ট রয়েছে দিজ আর প্রোভাইডেড ফর এ পিরিয়ড অফ মোর দ্যান 5 years। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অনলি 2। দ্যাট মিনস দিজ আর প্রোভাইডেড ফর এ পিরিয়ড অফ 15 months টু 5 years টু পারচেজ এগ্রিকালচারাল ইকুইপমেন্টস, অ্যানিমালস অ্যান্ড ফর ল্যান্ড ইমপ্রুভমেন্ট। দেখো, যদি এগ্রিকালচারের কথা বলা হয়, এগ্রিকালচারাল লোনস টার্ম বেসিসে 3 রকমের হয়। এক তো শর্ট টার্ম, যেটা টেনিয়ার লেস দ্যান 15 months হয়। সেকেন্ড মিডিয়াম টার্ম, জানলেই এই প্রশ্নের উত্তর, যা টেনিয়ার হয় 15 months টু 5 years। আর একটা হচ্ছে লং টার্ম, যা টেনিয়ার গ্রেটার দ্যান 5 years, দিস মোর দ্যান 5 years, সেটা হচ্ছে লং টার্ম। চল পরের প্রশ্ন দেখি। হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস অফ অ্যান এগ্রিকালচার প্রাইস পলিসি? কৃষি মূল্য নীতিমালার মূল উদ্দেশ্যগুলি কি কি? এখানে 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে তোমাদেরকে নির্বাচন করতে হবে যে কোনগুলো সঠিক, মানে এগ্রিকালচার প্রাইস পলিসির অবজেক্টিভ কোনগুলো এর মধ্যে মিলছে। দেখো, প্রথম স্টেটমেন্ট রয়েছে টু এনশিওর দ্যাট দ্য প্রডিউসার গেটস এ মিনিমাম রেমিউনারেটিভ প্রাইস। সেকেন্ড স্টেটমেন্ট রয়েছে টু মেনটেন এ রিজনেবল টার্মস অফ ট্রেড বিটুইন এগ্রিকালচারাল সেক্টরস। এবং থার্ড স্টেটমেন্ট রয়েছে টু মেনটেন দ্য জেনারেল প্রাইস লেভেল অ্যান্ড প্রোটেক্ট দ্য নন প্রডিউসিং কনজিউমার ফ্রম ভায়োলেন্ট ফ্লাকচুয়েশনস ইন প্রাইস অফ ফুড গ্রেনস। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। যদি এগ্রিকালচারাল প্রাইস পলিসি ইন ইন্ডিয়া প্রসঙ্গে মনে রাখতে চাও, তাহলে তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে ইনিশিয়াল প্রাইস পলিসি at the dawn of independence was to a large extent based on the plethora of controls exercised during the Second World War, যেটা ইনক্লুড করত rigid controls on movement of crops from one state to the other, procurement of food grains through a compulsory levy on producers and millers, open market purchase and rationing in practically all states. যাই হোক, a food crisis appears in 1948 and food prices rose substantially. সেই জন্য controls were introduced. On the recommendation of Food Grains Enquiry Committee in 1957, calling for social control over the wholesale trade in food grains and its subsequent
endorsement by the National Development Council in November 1958. কি করেছিল? The Government of India experimented with the state trading in food grains in April 1959. According to this scheme, state trading was to be confined to two main commodities, wheat and rice. চলো পরের প্রশ্ন দেখি। NABARD took over the function of which all institutes? NABARD কোন প্রতিষ্ঠানের কার্যক্রম গ্রহণ করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ 1, 2 and 3। এক নম্বরে কি রয়েছে? এগ্রিকালচারাল ক্রেডিট ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ACD। 2 নম্বরতে রয়েছে রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল অফ RBI, দ্যাট ইজ RPCC। এবং 3 নম্বরে রয়েছে এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, দ্যাট ইজ ARDC। তো এই সমস্তগুলোর ফাংশন NABARD টুক ওভার করেছিল। NABARD সম্পর্কে আমি আগেই বললাম, ইট ইজ দ্য অ্যাপেক্স ব্যাংকিং ইনস্টিটিউশন টু প্রোভাইডিং ফাইন্যান্স ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটার প্রতিষ্ঠা হয়েছিল 1982 12 জুলাই with the paid up capital of rupees 100 crore only by 50-50 contribution of Government of India and Reserve Bank of India. চলো পরের প্রশ্ন দেখি। Which of the statement is correct regarding White Revolution? শ্বেত বিপ্লব প্রসঙ্গে কোন বক্তব্য সঠিক? তো কি কি রয়েছে স্টেটমেন্ট? 1 নম্বরে রয়েছে It occurred in India in 1970। সেকেন্ড স্টেটমেন্ট রয়েছে Professor Varghese Kurian was the father of White Revolution in India। 3 নম্বর স্টেটমেন্ট রয়েছে It works through a network of cooperative societies which are owned and managed by the milk producers। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, all of the above। উপরের সবকটি স্টেটমেন্টই সঠিক হোয়াইট রেভলিউশন প্রসঙ্গে। প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে যে এই হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া এটাই অপারেশন ফ্লাড নামে পরিচিত। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে। আর এই রেভলিউশনটা ছিল কিসের সাথে অ্যাসোসিয়েটেড উইথ এ শার্প ইনক্রিজ ইন মিল্ক প্রোডাকশন ইন দ্য কান্ট্রি। অবশ্যই এই সালটা মনে রাখবে 1970। এই সময়তেই এই অপারেশন ফ্লাড স্টার্টেড, aimed to create a nationwide milk grid। আর এই প্রোগ্রামটা ইনিশিয়েট করেছিল NDDB, দ্যাট মিনস ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অফ ইন্ডিয়া। চলো পরের প্রশ্ন দেখি। হোয়াট ইজ প্রকিউরমেন্ট প্রাইস? আহরণ মূল্য কি? তো 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে ইট ইজ দ্যাট প্রাইস অ্যাট হুইচ গভর্নমেন্ট পারচেজেস দ্য ক্রপ আফটার হারভেস্টিং, while MSP is the minimum price at which government declares it will buy the crop। 2 নম্বর স্টেটমেন্ট রয়েছে it is that price at which people purchases the crop after harvesting, while MSP is the maximum price at which government declares it will buy the crop। দেখো 1 নম্বর এবং 2 নম্বর স্টেটমেন্ট কিন্তু পুরোপুরি অপোজিট। এবং 3 নম্বর স্টেটমেন্ট রয়েছে it is the price at which people purchase the product from the government। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, only one is the correct। So procurement price is that price at which government purchases the crop after harvesting, যেখানে MSP, that is minimum support price, is the minimum price at which government declares it will buy the crop। প্রসঙ্গক্রমে মনে রাখবে যে since 1968-69 the MSP, that means minimum support price, is usually the procurement price। So this is the end of this video। থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।